আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুম্বাইয়ে ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এটি শুধুমাত্র একটি সম্মেলন নয়, সংস্কৃতি ও বিনোদনের এক প্রবাহ হয়ে উঠেছে। মহারাষ্ট্র সফরের পাশাপাশি প্রধানমন্ত্রী আজ কেরল ও অন্ধ্রপ্রদেশও যাবেন। পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রাতভর পাক সেনার গুলিবর্ষণের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানার হাতের লেখা ও গলার স্বর রেকর্ড করার অনুমতি দিয়েছে দিল্লির বিশেষ আদালত। আজ ঐতিহাসিক মে দিবস। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সরকার দেশের শ্রমিকদের কল্যাণে দায়বদ্ধ। গাজার সংঘর্ষদীর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতের ইতিবাচক অবস্থানের কথা দেশ পুনর্ব্যক্ত করেছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে প্রথম অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবসের সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ভারত বর্তমানে গোটা বিশ্বের মন জয় করেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে দেশ দ্রুতগতিতে এগোচ্ছে। মোবাইল উৎপাদনকারী দেশ হিসেবেও বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ওয়েবস শুধুমাত্র এক সম্মেলন নয়, সংস্কৃতি ও বিনোদনের এক প্রবাহ হয়ে উঠেছে বলেও শ্রী মোদী উল্লেখ করেন। वेव्स ये सिर्फ एक्रोनिम नहीं है, ये वाकई एक वेव है। कल्चर की, क्रिएटिविटी की, यूनिवर्सल कनेक्ट की। वेव एक ऐसा ग्लोबल प्लेटफॉर्म है जहां हर कलाकार, हर युवा एक नए आइडिया के साथ क्रिएटिव वर्ल्ड के साथ जुड़ेगा। প্রধানমন্ত্রী বলেন, ওয়েবস প্ল্যাটফর্ম ক্রিয়েট ইন ইন্ডিয়ার মাধ্যমে সারা বিশ্ব ভারতের ঐতিহ্যপূর্ণ কাহিনীর ভান্ডারের সন্ধান পাবে। यही समय है, सही समय है। ये क्रिएट इन इंडिया, क्रिएट फॉर द वर्ल्ड का सही समय है। आज जब दुनिया स्टोरी टेलिंग के लिए नए तरीके ढूंढ रही है, तब भारत के पास हजारों वर्ष की अपनी कहानियों का खजाना है। इस खजाने को दुनिया के कोने कोने में ले जाना, आने वाली पीढ़ियों के सामने नए और इंटरेस्टिंग तरीके से रखना, ये वेव्स प्लेटफॉर्म की बड़ी जिम्मेदारी है। উল্লেখ্য, 4 দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের মূল ভাবনা হল কানেক্টিং ক্রিয়েটার্স, কানেক্টিং কান্ট্রি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে স্টার্ট আপ, শিল্পক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্ব এবং নীতি নির্ধারকরা এতে যোগ দিয়েছেন। প্রযুক্তি ও সৃজনশীল প্রতিভাকে কাজে লাগিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই প্রধানমন্ত্রীর লক্ষ্য। ওয়েবসে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম, চলচ্চিত্র, গেমিং, কমিক্স, ডিজিটাল মিডিয়া, এআই, এভিজিসি, এক্সআর, সম্প্রচার, দক্ষতা সবকিছুই প্রদর্শিত হচ্ছে। এছাড়াও থাকছে সাক্ষাৎকার, প্রতিভাবান নির্মাতাদের বিশেষ অধিবেশন, নতুন যুগের গল্প বলার ধরনের প্রদর্শনী ইত্যাদি। এই সম্মেলনের মূল লক্ষ্য হল 2029 সালের মধ্যে $50 বিলিয়ন বিনিয়োগ সুনিশ্চিত করা, যা বিশ্ব বিনোদন অর্থনীতিতে ভারতের অবস্থানকে আরও মজবুত করবে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ওয়েব সম্মেলন অর্থনীতির নতুন সুযোগ সৃষ্টি করবে। মুম্বাইয়ে আজ এই অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে শ্রী বৈষ্ণব জানান, এই সম্মেলন শিল্পী ও ক্রিয়েটরদের নতুন প্রযুক্তির হাত ধরে বিশ্বমঞ্চের কাছে নিয়ে যাবে। 400 কোটি টাকা ব্যয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি তৈরি করা হবে বলেও উল্লেখ করেন তিনি। Waves is meant to offer a platform for creators from around the world. It will provide exposure to new technologies. It will connect creators with investors, producers and buyers. This will create new economic opportunities. প্রধানমন্ত্রী আগামীকাল কেরালার ভিজিনঝামে নতুন গভীর সমুদ্র বন্দর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। ভারতীয় বন্দরের ইতিহাসে ভিজিনঝাম প্রথম গভীর জলের কন্টেনার যাতায়াতে সুবিধাযুক্ত বন্দর হিসেবে গণ্য হবে। ফলে কেরল বিশ্বের নৌমানচিত্রে বিশেষ তাৎপর্য পেতে চলেছে। কেরলে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার ও কেন্দ্রীয় বন্দর মন্ত্রকের আধিকারিকরা। উদ্বোধনের পর বন্দরের কার্যালয়, ভবন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। ভিজিনঝাম বন্দরের কাজ শেষ হবে গত বছর ডিসেম্বরে।
আবার পড়ছি, ভিজিনজাম বন্দরের কাজ গত বছর ডিসেম্বরে শেষ হয়। এরপর শ্রী মোদী অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে 58,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি অন্ধ্রপ্রদেশে 7টি হাইওয়ে প্রকল্পেরও উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, জাতি গণনার সিদ্ধান্ত আসলে সামাজিক ন্যায় বিচারের প্রতি এনডিএ সরকারের দায়বদ্ধতারই প্রতিফলন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, এটা কোনো হঠকারী সিদ্ধান্ত নয়, সরকার জনকল্যাণে সুচিন্তিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে। 2021 সালে আদমশুমারির কথা থাকলেও রাজনীতি বিষয়ক কমিটি বর্তমানে আসন্ন আদমশুমারিতে জনগণনার সঙ্গে জাতি গণনারও সিদ্ধান্ত নিয়েছে। 2021 में जनगणना होनी थी, लेकिन कोविड के प्रकोप में उसको अभी स्थगित रखा गया था। लेकिन आने वाले जनगणना में पहली बार जातिगत जनगणना को एक सैद्धांतिक पॉलिसी डिसीजन लिया गया है राजनीतिक विषय की कैबिनेट समिति में, जिसकी संकेत देश के गृह मंत्री लगभग आज से 1 साल पहले सूचित किया था। শ্রী প্রধান আরও বলেন, সমাজের সর্বস্তরের মানুষ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কংগ্রেস আদিবাসী, দলিত এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে দেশের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে বলেই তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছে বলেও শ্রী প্রধান অভিযোগ করেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নরওয়ে সফর শেষ করে দেশে ফিরেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে বর্ণনা করেন। নরওয়ের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতৃত্বের সঙ্গে এই যোগাযোগ স্থাপন দুদেশের মধ্যে সম্পর্কের আস্থা এবং বিকাশের এক নতুন পর্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। 23শে মে পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, এই সময়ের মধ্যে পাকিস্তানের নিবন্ধীকৃত পাকিস্তানি বিমান সংস্থা বা পাক অপারেটরদের দ্বারা পরিচালিত মালিকানাধীন বা লিজ নেওয়া বিমানের ক্ষেত্রে ভারতীয় আকাশসীমা খোলা থাকবে না। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর মহানির্দেশক সদানন্দ দাতে আজ পহেলগাঁও পৌঁছেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাউন্টার টেররিজম অ্যান্ড কাউন্টার র্যাডিকালাইজেশন বিভাগের নির্দেশের পর রবিবার পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা তদন্ত শুরু করে এনআইএ টিম হামলাস্থলের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসবাদীদের চিহ্নিত করার জন্য ফরেনসিক প্রমাণ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি চালিয়ে পাকিস্তান আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত রাতে কাশ্মীরে কুপওয়ারা, উড়ি এবং আখনুর সেক্টরে এই ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীও পাকিস্তানের এই গুলিবর্ষণের যোগ্য জবাব দিয়েছে। দিল্লির একটি আদালত 26/11 মুম্বাই জঙ্গি হামলার মূল চক্রী তাহাউর রানার হাতের লেখা এবং গলার স্বর রেকর্ড করার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে অনুমতি দিয়েছে। বিশেষ এনআইএ আদালতের বিচারক চন্দরজিৎ সিং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ ঐতিহাসিক মে দিবস। নানা অনুষ্ঠান ও কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দিনটি উপলক্ষে দেশের সব কর্মী ও শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, শ্রমিকরাই উন্নত ভারত গঠনের সংকল্প পূরণে, জনগণের জীবন আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে এবং অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। শ্রমিকদের দেশ গঠনের শক্তিশালী স্তম্ভ বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার দেশের সব শ্রমিকদের কল্যাণে দায়বদ্ধ। গাজায় সংঘর্ষদীর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ভারত তার দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। প্যালেস্তাইন নিয়ে নিরাপত্তা পরিষদের এক আলোচনায় গতকাল ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ ফের একবার দ্রুত যুদ্ধবিরতি এবং পণবন্দীদের দ্রুত মুক্তির পক্ষে জোরালো সওয়াল করেন। তিনি বলেন, ভারত এমন একটি দেশ যার সঙ্গে ইসরায়েল এবং প্যালেস্তাইন উভয় দেশেরই মুক্ত এবং প্রত্যক্ষ সম্পর্ক বর্তমান। রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস আজ। 1897 সালের 1 মে উত্তর কলকাতার বলরাম বসুর বাড়িতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। শ্রী ঠাকুরের আদর্শ প্রচারের লক্ষ্যে স্থাপিত রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বেলুর মঠ এবং বাগবাজার বলরাম মন্দির সহ অন্যান্য মঠ ও মিশনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুটি টিমই 10টি করে ম্যাচ খেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্স তৃতীয় এবং রাজস্থান রয়্যালস অষ্টম স্থানে রয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ওয়েভসের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এটি শুধুমাত্র একটি সম্মেলন নয়, সংস্কৃতি এবং বিনোদনের এক প্রবাহও বটে। মহারাষ্ট্র সফরের পাশাপাশি প্রধানমন্ত্রী আজ কেরল ও অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।